আসসালামু আলাইকুম। গত পরশুদিন মেজর ডালিমের সাক্ষাৎকারটি দেখছিলাম। সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাক্ষাৎকারটি নিয়েছিলেন, কিন্তু এই সাক্ষাৎকারের একটা বিষয় এতদিন পরে সত্যিকারে প্রমাণিত হলো যে শেখ কামাল সম্পর্কে মানুষের ভিতরে যে একটা গল্প প্রচলিত ছিল, সেটা যে সর্বৈব মিথ্যা ছিল, সেটা বহু আগে থেকে যদিও মানুষ অবিশ্বাস করছিল, কিন্তু বেশিরভাগ মানুষই আবার বিশ্বাসও করছে। কিন্তু ডালিমের মুখ থেকে কেউ কোনোদিন শুনতে পারে নাই। হয়তো তার বইয়ের মাধ্যমে কেউ কেউ জানছে, বা কেউ বই তো অনেক লোকে পড়েও না। কিন্তু সেই যে শেখ কামাল, তার কথা, সেই যে তার নামে যে এত বড় একটা অপবাদ মার্কেটে প্রচলিত ছিল, এবং ব্যাংক ডাকাতি, এই মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ, তো এখন আমি যখন থেকে আমি এই জিনিসটা শুনে আসছিলাম, তখন থেকে আমার মনে হয় এটা বিশ্বাসযোগ্য হয় নাই। কারণ সদ্য স্বাধীন দেশে ব্যাংকে এরকম পর্যাপ্ত টাকাও ছিল না। আর শেখ কামালের মতো একজন ব্যক্তির যে টাকা অবৈধভাবে আয় করতে হলে তার বাসায় বসেই সে অনেক টাকা আয় করতে পারে। কারণ তখন নতুন নতুন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন লাইসেন্স, বিভিন্ন টেন্ডার, বিভিন্ন আন্তর্বাণিজ্য, বহির্বাণিজ্য, এসব থেকে সে কমিশন নিলে সে বাসায় বসেই সে কোটি টাকা আদায় করতে পারতেন। তার সরাসরি ব্যাংকে গিয়ে ডাকাতি করতে হয় না। এটা আহম্মকেও হয়তো, আধুনিক আহম্মক যারা, তারা সহজেই বোঝে। আর পুরোনো দিনের আহম্মকের কথা বাদে দিলাম। তারপর একটা কথা, সে যে বাকশাল কায়েম করার জন্যই বঙ্গবন্ধুর উপরে তারা এই যে সংঘবদ্ধ এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন, সেটাও কিন্তু তার কথাতেই মিথ্যা প্রমাণিত হয়। কারণ তার বক্তব্যে বোঝা যায় যে তারা স্বাধীনতার সময় থেকেই বঙ্গবন্ধুকে মারার জন্য একটা প্রিপ্ল্যান করছিলেন। তাহলে সে বাকশাল করুকই আর নাই করুক, বঙ্গবন্ধুকে যে মরতেই হতো একদিন, সেটা তো বোঝাই যাচ্ছে। তবে আমি বলছিলাম বঙ্গবন্ধু কিছু ভুল করছিলেন। তিনি 32 নম্বর বাড়িতে না থেকে যদি গণভবনে থাকতেন, তা হয়তো ওই মৃত্যুর ওইভাবে নাও আসতে পারতো। আর এই যে খেতাবদারি মুক্তিযোদ্ধা, তারাও হয়তো বাংলাদেশে স্বাধীন দেশের স্বাধীনতার সুফল ভোগ করতে পারতেন, তার পরিবার পরিজন সহ। ওইভাবে হয়তো তার মৃত্যুটা নাও হতে পারতো, এবং সপরিবারে। তাহলে একটা জিনিস বোঝা যায় যে বঙ্গবন্ধু সবাই সাথে তুই তোকারি করতেন। এইটা কার সাথে করা যায়? যাকে খুব আপন মনে করা হয়, নিকটতম মনে করা হয়। কোনো অচেনা লোককে তো আর কেউ তুই তোকারি করে না। তাহলে বঙ্গবন্ধু তার সরলতা, তার মনের দিল খোলা আচরণ এতটাই সবার প্রতি উন্মুক্ত ছিল যে যিনি তার সান্নিধ্যে যারা আসছিলেন তাদেরকে বেশিরভাগ লোককেই তুই তোকারি করতেন। সে বড় বড় পর্যায়ের নেতা, সামরিক নেতা, সামরিক অফিসার ইত্যাদি। এবং ডালিম যে তার এই কার্যকলাপ, তার যে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে তার বাড়িতে যাতায়াত করতেন শেখ কামালের সাথে বন্ধুত্ব করে, এবং শেখ বেগম মুজিবকে যে মা ডাকতেন, এবং তার মুখের কথাতে বোঝা যায় সে চলন বিলের কই খেতেন ওই বাড়িতে। তাই মাতৃ স্নেহে যাকে ওই বাড়ি সবাই, বেগম মুজিব তাকে স্নেহ করতেন, এবং উনি সেই বাড়িতে অবাধ যাতায়াত ছিল। সেখানে সে এরকম একটা কাজ কেমন করে করতে পারে? তার মানে কি, সে তাকে যতই আদর আপ্যায়ন করুক, সে যে ওই প্ল্যানেরই অংশ হিসেবে ওই বাড়িতে যাতায়াত করতেন, এটা তো এখন বোঝা যায়। এতদিন হয়তো কারো কারো মনে সংশয় ছিল যে তারা হয়তো বাকশালের কারণে উদ্বৃত্ত হয়েছে, আসলে তো সেটা না। এরপরে সে যখন বেগম মুজিবকে মা ডাকেন, তাহলে তো ছেলের সমতুল্য। তা ছেলের বউ, সে ছেলের বউ আর শাশুড়ি বিষয়, বঙ্গবন্ধু শ্বশুর। ওই হিসাবে যখন তার স্ত্রী মেম্মিকে ওই বিষয়টা নিয়ে, যেহেতু অপ্রীতিকর একটা ঘটনা ঘটেই গেছে যেখানে ভাবে হোক, তাহলে তাকে তো এটা বঙ্গবন্ধু ঘরোয়াভাবে মীমাংসা করার জন্য তাকে, এবং পরবর্তীতে বিচার করবেন এরকম আশ্বাসে তাকে বিদায় করলেন। তাহলে তার স্ত্রী কত মাপের মহিষী, যে তার শ্বশুর শাশুড়ি সমতুল্য, তারা তাকে নিগ্রহ করলেন এবং নিবৃত্ত করলেন।
এবং তাকে বুদ্ধি দিয়ে আদর্শ স্নেহে মানে বাসায় পাঠিয়ে দিলেন। তার সেই হিসেবে তারা বলা যায় যে ওই আশ্বাসের ভিত্তিতে তারা এক প্রকার মৌন সম্মতি দিয়েই তো চলে আসছিলেন। তারপরে তাকে এই প্রতিশোধ নেওয়ার জন্য এইরকম সপরিবারে মারার উদ্দেশ্যটা কি? তো এই একটা কথা। তারপরে দ্বিতীয় কথা যে আমি সেই গাজী গোলাম মোস্তফার কথা বলছি, তারা যেটা করছে সেটা আমি আগের একটা বক্তব্যে বলছিলাম যে এটা ভুল ছিল, ওরকম একটা পরিস্থিতি তৈরি করা উচিত হয় নাই। আর বঙ্গবন্ধু সেই জিনিসটাকে অত মানে স্বাভাবিকভাবে নেওয়া ঠিক হয় নাই, কারণ তাদের সেন্টিমেন্ট তাদের বোঝা হয়েছিল। কিন্তু উনি ওনার মনের উদারতায় উনি বাঙালিকে এত ভালোবাসতেন, বিশেষ করে তার সান্নিধ্যে যারা ছিলেন তাদের তো কথাই নেই। তো এরকম একটা বিষয় যখন এরকম একটা সমাধান দিয়ে দিয়েছিলেন ওই সময়, সেটা উনি আর এটা নিয়ে আর হয়তো মনে করছেন যে এটা সবাই মেনে নিয়েছে, অথবা এটা নিয়ে আর তেমন কিছু ঘটবে না। কিন্তু এখন তো বোঝা গেল যে ওই একটা বিষয় না, মূল উদ্দেশ্যতে বঙ্গবন্ধুকে শেষ করা, সেটা সেই স্বাধীনতার সময় থেকেই তারা প্ল্যান হয়েছিল। এবং মেজর জিয়াকে তারা সাথে নিয়েই এই ষড়যন্ত্র শুরু করছিলেন, এবং এমনকি কোরআন শপথ করে। তো এখন যাই কিছু ঘটুক, সেটা এই সময় যে প্রচারিত হলো এটা একটা সন্দেহের উদ্রেক করে। কারণ আওয়ামী লীগ এখন বাংলাদেশে বলতে গেলে তাদের মাথা উঁকি দেওয়ার সুযোগও নাই। বিএনপি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের পরবর্তী কার্যকলাপ এবং সরকারি সাথে বিভিন্ন মনোমালিন্যতা, এসব কারণে বিএনপি একটু ব্যাকওয়ার্ড অবস্থায় আছে, আর আওয়ামী লীগ মাঠে নাই। এইরকম একটা সময় সাক্ষাৎকার নেওয়া এটা একটা উদ্দেশ্য। তো সেই হিসেবে এখন বিএনপি এবং আওয়ামী লীগ যারা আছেন সবারই আর একটু সতর্ক থাকা দরকার, যেন এই বিষয়টা নিয়ে নতুনভাবে আবার কোনো বিরোধ তৈরি না হয়। কারণ এটা তো সরাসরি প্রমাণ পাক আর নাই পাক, আওয়ামী লীগ অধিকাংশ লোকে বিশ্বাস করে যে এটা বঙ্গবন্ধু হত্যায় হয়তো জিয়ার পরোক্ষ বা কিছুটা সমর্থন থাকতে পারে। কোনো ক্ষেত্রে ক্ষেত্রে সরাসরি অনেকেই বলছে সরাসরি, কিন্তু এটা তো জানাই। হয়তো ডালিমের মুখ থেকে নতুনভাবে শুনে এটা নিয়ে আবার নতুনভাবে তাদের ভিতরে নতুনভাবে বিরোধ তৈরি করার কোনো দরকার নাই এই মুহূর্তে কি। আর পরবর্তী তো আমি কোনো বিরোধের পক্ষে না, আমি সমন্বয়কদেরও বিপক্ষে না, কিন্তু সমন্বয়কদের আচার আচরণে তাদের এখন এই সময় বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা, যেগুলা ৭১ বিরোধী কার্যকলাপ, তারপরে বিভিন্ন রকমের সরকারকেও, এমনকি সরকারকেও তারা থ্রেট দিতে আছে। তাহলে তো দেখা যায় যে তাদের আলাদা কিছু উদ্দেশ্য। তাদের কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দল, মোট কথা ৭১ এবং ৭১কে যারা মানে এরকম কোনো লোক তাদের পছন্দ না। সেক্ষেত্রে তাদের পছন্দকে যারা ৭১ বিরোধী, এবং এই যে গতকাল সাক্ষাৎকার, গত বছর দিন যিনি সাক্ষাৎকার দিয়েছেন এই জাতীয় লোকের, অতএব সেই হিসেবে বিএনপিকে এখন ভাবতে হবে আগের থেকে অনেক মানে সতর্ক সহকারে। আওয়ামী লীগকেও তাই, আওয়ামী লীগ এই সময় যাতে বিএনপির সাথে নতুন কোনো বিরোধে না জড়ায়। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী, ডানপন্থী, এমনকি এখনকার যারা সমন্বয়ক, তারাও যদি কোনো দল গঠন করে এবং সেই দলে যদি তারা অংশগ্রহণ করে মানুষের উন্নতি করতে পারে, দেশের উন্নতি করতে পারে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু সবারই বুঝতে হবে যে আমাদের কতদূর পর্যন্ত আমরা চাইতে পারি, কতদূর পর্যন্ত আমাদের যাওয়ার যোগ্যতা আছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এইটা মাথায় রাখতে হবে। এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে। তাহলে যা গেছে পিছনে, যত ক্ষতি হোক, যত দেশের আর্থিক ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, মানুষের জানমালের ক্ষতি, আর যাতে সামনের দিকে এইরকম জাতীয় ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য সবার দিকে সবার সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে। আসসালামু আলাইকুম।